আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আপনাদের এসএসসি এর যে রসায়নের সপ্তম অধ্যায়টা রয়েছে, সেই সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়ার একদম এ টু জেড নিয়ে আলোচনা হবে। তাছাড়া কিভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয়, এন্ড আমি কিভাবে বুঝবো যেটা সংযোজন নাকি বিয়োজন নাকি প্রতিস্থাপন নাকি দহন, আমি কিভাবে বুঝবো যেটা আসলে এই বিক্রিয়া, বা একটা বিক্রিয়া কি বিভিন্ন ধরনের বিক্রিয়া হতে পারে নাকি পারে না, বা আমি এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব। তাছাড়া এই প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াকে আমি একদম এই লিমিটের মধ্যে নিয়ে আসছি এবং এটার প্রকারভেদটা আসলে কিভাবে করা হয় সেটা দেখিয়েছি এখানে। আপনারা অবশ্যই এটা তুলে নেবেন ভালো করে। আর আরো একটা জিনিস হচ্ছে যে লা শাতেলিয়ারের নীতি। আমাদের এই সম্পূর্ণ জিনিস কমপ্লিট করার পরে যদি আমরা আরো সময় পাই তাহলে অবশ্যই লা শাতেলিয়ারের নীতি নিয়ে আমরা আলোচনা করব। আর যদি 1 ঘন্টার মধ্যে কভারেজ না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো একটা ক্লাস দিয়ে এটা আপনাদের কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। কেমন? তো আসেন, রাসায়নিক বিক্রিয়ার আজকে থেকে ইনশাআল্লাহ আপনি একদম হিরো হবেন, এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আসেন, রাসায়নিক বিক্রিয়ার জন্য আগে আপনি পুরো জিনিসটা লিখে ফেলবেন। রাসায়নিক বিক্রিয়াকে আমাদের প্রথমত 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক অনুসারে, 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার তাপ অনুসারে, তারপরে হচ্ছে যে 3 নম্বর ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে। এইভাবে একদম মুখস্থ রাখতে হবে। রাসায়নিক বিক্রিয়াকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়, বিক্রিয়ার দিক অনুসারে, বিক্রিয়ার তাপ অনুসারে, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে। ক্লিয়ার? এবার আসেন যে বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া 2 প্রকারের হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার তাপ অনুসারে বিক্রিয়া 2 প্রকার, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। এবার আসেন ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া বা যেটা হচ্ছে জারণ বিজারণ, আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া যেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। হ্যাঁ, তো জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা আবারও 5 ভাগে ভাগ করে থাকি। আমি এখানে 4 ভাগে দিয়েছি কারণ আসলে এখানে জায়গা কম ছিল। এই কারণে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, সংশ্লেষণ, ওই সংশ্লেষণটা আমি এখানে লিখিনি। তারপরে নন রেডক্স হচ্ছে প্রশমন এবং অধঃক্ষেপণ। আশা করছি আজকের এই প্রত্যেকটা জিনিস যখন আপনার মাথার মধ্যে একদম খুব ভালো করে সেট আপ করতে পারবেন, তখনই আপনার কাছে রাসায়নিক বিক্রিয়া সহজ বলে মনে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আর কোনো প্যাচাল পড়াবো না, আমরা সুন্দর করে এই সমস্ত জিনিসগুলো তুলে ফেলবো আগে, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে ভালো করে মানে ভালো হবে। আরে তাহলে আমি এখন এই জিনিসটা আসলে ছড়িয়ে নিতে চাচ্ছি, মানে ছুটিয়ে নিব, তখন এখানে আমি বুঝাবো আপনাদের। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাদেরকে দেখাবো আবারও, কোনো সমস্যা নেই। ওই বাহ, বিশাল বড়, আমার চাইতে তো বড়। বাস বাহ, একটা পেপারের দাম কিন্তু 10 টাকা, 10 টাকা করে দিয়ে যাবেন আমাকে। আচ্ছা, মজা করলাম। তাহলে এখন আমাদের রাসায়নিক বিক্রিয়ার যে শ্রেণী বিভাগ ছিল সেই অনুযায়ী রাসায়নিক বিক্রিয়াকে আমরা ভালো করে জানার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে যে কি বিক্রিয়ার দিক অনুসারে। তাহলে বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া কত প্রকার ছিল? 2 প্রকার। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া খেয়াল করে দেখেন আপনারা, আমাদের ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা যদি ভাঙি তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাবো, যেটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এবং পাশে যদি আমি লিখে রাখি যে খোলা পাত্র, খোলা পাত্র। খেয়াল করে দেখেন, ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমরা ক্যালসিয়াম অক্সাইড পেলাম এন্ড কার্বন ডাই অক্সাইড পেলাম। তো বাম দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর ডান দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে উৎপাদ। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হয়েছে, বাট কার্বন ডাই অক্সাইড যেহেতু একটা গ্যাসীয় পদার্থ, আর যেহেতু বিক্রিয়াটাকে খোলা পাত্রতে করা হয়েছে, তার মানে গ্যাসীয় পদার্থ করে উড়ে চলে যাবে একবারে। তখন বলবে আমার এলাকাতে থাকার কোনো ধরনের তোরা চান্স রাখিস নাই, আমাকে কি করছস তোরা, খোলা পাত্রতে একদম বিক্রিয়াটা ঘটাচ্ছস, আমার জন্য কিন্তু দয়া মায়া নাই, আমাকে একদম উড়ে চলে যেতে হলো পরিবেশের সাথে। কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাসীয় পদার্থ উড়ে চলে যাবে, কিছু করার নাই। তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন করা হয়েছে, বাট উৎপাদ থেকে যদি আপনি আবার এদিকে অ্যাডজাস্ট করতে চান, তখন ক্যালসিয়াম অক্সাইড বলবে ভাই
আমি কি শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট গঠন করতে পারবো? পারবো না। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই থাকতে হবে ভাই। তুমি যেহেতু খোলা পাত্রতে করেছিলা, কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে গেছে, তার মানে আমি এখন আর ওই দিক থেকে এইটা তৈরি করতে পারতেছি না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন করা যায়, কিন্তু উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক গঠন করা যায় দন্তন্বয়কারে না, তাদেরকে বলা হয়ে থাকে একমুখী বিক্রিয়া। কথা বুঝতে পারছেন? আপনি আবার মনে করে নিয়ে আসেন যে কি একমুখী মানে এরকম করে মুখ করে আছে, অথবা এদিকে মুখ করা আছে, এরকম বিক্রিয়া না। মানে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন করা যায়, কিন্তু উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক গঠন করা যায় না, তাদেরকে বলা হয়ে থাকে একমুখী বিক্রিয়া। আচ্ছা, আপনার মাথায় এবার নিশ্চিত একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার একটা কাজ করব, এই বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রতে করে দেব। বদ্ধ পাত্রতে যদি আমরা করি তাহলে কার্বন ডাইঅক্সাইড বলবে যে কি হ্যাঁ আমার প্রতি তো দয়া মায়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা হচ্ছে ধরেন বদ্ধ পাত্র। বদ্ধ পাত্র থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর উপরে চলে যেতে পারবে না। তাহলে আমরা কি হবে, মানে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইডও পাবো, কার্বন ডাইঅক্সাইডও পাবো। এবার যেহেতু বদ্ধ পাত্র, তার মানে কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যেতে পারে নাই, তার মানে এটা এখনো থেকে গেছে। তার মানে এই দুইটাকে আবারও বিক্রিয়া ঘটায় এটা উৎপন্ন করা সম্ভব। তাহলে আমরা বলতে পারবো যে রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায় এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক পাওয়া যায়, তাদের উভমুখী বিক্রিয়া বলা হয়। এখন কথা হইল যে উভমুখী বিক্রিয়া যদি হয় তাহলে আপনাকে একটা চিহ্ন ব্যবহার করতে হবে। সেই চিহ্নটা হচ্ছে এটা, অর্ধেক তীর চিহ্ন উপরে দিবেন, অর্ধেক তীর চিহ্ন এদিকে দিবেন। অথবা আপনি এইভাবেও দিতে পারেন। অনেক ক্ষেত্রে মানে ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি যদি দুই দিকে দুইটা তীর চিহ্ন দিই তাহলে কি হবে? 100% হবে। আপনি এই চিহ্ন ব্যবহার করতে পারবেন। তার মানে বোঝাচ্ছে যে কি এটা থেকে ওটাও হবে, অর্থাৎ এই যে এই দিকটা থেকে ওই দিকেটাও হবে, আবার ওই দিকেটা থেকে এই দিকেটাও হবে। তাই এটাকে উভমুখী চিহ্ন এটাকেও বলা হয়, এটাকেও বলা হয় থাকে। একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া আমার ছাত্রছাত্রীর কাছে আশা করি সহজ লেগেছে। বাট এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে আপনাকে যদি এখন বলে যে পৃথিবীতে আসলে একমুখী বিক্রিয়া বলতে কোনো কিছু আছে কিনা, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ স্যার আছে, বাট ওই একমুখী বিক্রিয়ার জন্যই যদি আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি তাহলে ওই বিক্রিয়াটা আবার উভমুখী হতে বাধ্য হয়। যেমন দেখেন, যখন আপনি বদ্ধ পাত্রতে করেননি, মানে খোলা পাত্রতে করেননি, তখন আসলে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে গেছিল। বাট যখন আপনি বদ্ধ পাত্রতে করেছেন তখন কার্বন ডাইঅক্সাইড এখানে জমা আছে। তার মানে আপনি আবারও এটা এবং এটা থেকে এটা পেয়ে যাচ্ছেন, তার মানে উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন, অর্থাৎ মানে পাত্রটাকে বন্ধ করে দিয়েছেন যখন, তখন এই বিক্রিয়াটার জন্য উপযুক্ত পরিবেশ হয়ে গেছে, অর্থাৎ ওটা থেকে আবারও তখন এটা হতে পারবে। তাহলে উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়া হতে পারে। আশা করি আমার ছাত্রছাত্রী একদম একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার একটু জানাবেন আমাকে কষ্ট করে। হৃদয় বলেছে যে কি হ্যাঁ ক্লিয়ার স্যার। ওমর ফারুক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আফিফা পারভিন ক্লিয়ার জানিয়েছে। সৌরভ খান ক্লিয়ার, কালাম ক্লিয়ার, আবিদ অবশ্যই ঢাকা, অহনা ক্লিয়ার, নীলান্তি ক্লিয়ার। মোবাইল ব্যবহার করা যাবে, অবশ্যই যাবে, কেন নয়? যদি সেই জিনিসটা থেকে আমি ভালো কিছু পাই কেন ব্যবহার করা যাবে না? আমরা একটা অ্যাডভার্টাইজ দেখি না, দাগ দেখে যদি দারুণ কিছু হয় তাহলে দাগেই ভালো। অর্থাৎ মোবাইল থেকে যদি ভালো কিছু হয় তাহলে মোবাইল ভালো না? অবশ্যই ভালো, কিন্তু সেটার ব্যবহারটা ওই রকম করে করতে হবে যাতে করে আপনার আব্বু আম্মু কখন আপনাকে ওইরকম ভাবে ওই সন্দেহ না করে যে আমার ছেলে এখন এটা ক্লাস করার নাম দিয়ে অন্য কিছু করতেছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে, সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে একমুখী বিক্রিয়া গেল, উভমুখী বিক্রিয়া গেল। এবার তাপ উৎপাদিয়া তাপহারী বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে জানতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তার কারণ এটার সাথে রিলেটেড হচ্ছে কোনটা জানেন? লা-শাতেলের নীতি। লা-শাতেলের নীতি যদি ভালো করে জানতে চান তাহলে ডেল্টা এইচ এর মান কিভাবে হবে সেটা ভালো করে বুঝে যান। আর না হলে পরীক্ষার খাতাতে কিন্তু একদম পাবেন আন্ডা, সেটা ভালো করে মনে রেখে যান। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া,
তো যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, আর যে রাসায়নিক বিক্রিয়াতে তাপের শোষণ ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়ে থাকে। আমি আপনাদের জন্য যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশনটাতে আমি অবশ্য কয়েকটা বিক্রিয়া লিখে রেখেছিলাম, সেই বিক্রিয়াগুলো আপনাদেরকে আমি দেখাবো, আর ওগুলো তাপ উৎপাদী এবং তাপহারী, বাট ওইগুলোর ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। আসেন, ধরেন আপনাকে অনেক কিছু সবসময় ধরতেই তো বলতেছি, আসেন এ প্লাস বি এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে ধরেন এ বি তৈরি করলো, কেমন? তো এ বি তৈরি করার পরে ধরে নিচ্ছি আমরা যে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। তাপ উৎপাদী মানে কি? তাহলে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার পর কিছু তাপ উৎপন্ন হয়েছে, ওই তাপটা ওইখানে পাওয়া যাবে, অর্থাৎ উৎপাদে। কথা ক্লিয়ার? তাহলে এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার পরে তাপ উৎপন্ন হয়েছে, ওই তাপটা ওইখানে আছে, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাহলে তাপ উৎপন্ন হয়ে থাকে। ওকে, আমি অবশ্যই এগুলো নিয়ে আসছি, একটু ধৈর্য ধরেন, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু কিছু তাপ উৎপন্ন হয় তখন আমাদের ডেল্টা এইচ এর মান কি হয় জানেন? ঋণাত্মক হয়। ধরেন আমাদের -92 কিলোজুল তাপ উৎপন্ন হইল, কিন্তু আমাকে অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে, স্যার তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে ডেল্টা এইচ এর মান আবার ঋণাত্মক কেন হবে? ধনাত্মক হওয়ার কথা, তাপ যেহেতু উৎপন্ন হচ্ছে তাহলে কেমনে ঋণাত্মক হয় ডেল্টা এইচ এর মান? বুঝেন, এদিকে আসেন, এদিকে আসেন। অর্থাৎ কেন এটা মাইনাস হয় ভালো করে বুঝবেন কিন্তু। এবার আসেন, তবে একটুকু জাস্ট মনে রাখেন যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় ডেল্টা এইচ এর মান আমাদের ঋণাত্মক হবে। আচ্ছা, আপনার আরেকটা মাথায় প্রশ্ন আসবে, স্যার ডেল্টা এবং এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হিট, আর ডেল্টা মানে পার্থক্য বোঝায়, আর ডেল্টা এইচ মানে একসাথে বোঝায় তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। এখন আসেন, আসলে যখন এ আর বি বিক্রিয়া করে, কথা বলছেন, এ আর বি যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে আমার ধরেন এইখানে ওই 92 কিলোজুল তাপটা ছিল, 92 কিলোজুল তাপটা ছিল, বাট আমাদের এই 92 কিলোজুল তাপটা কোথায় গিয়ে অবস্থান করে? ওই উৎপাদের সাথে গিয়ে অবস্থান করে, তাই না? হ্যাঁ, তাই তো কথা। মানে আসলে তো উৎপন্ন হয়েছে এইখানে, কিন্তু জমা হয় কোথায়? ওইখানে গিয়ে। তার মানে আসলে এখান থেকে ওইখানে যাচ্ছে, তার মানে বিক্রিয়ক থেকে এই তাপটা বের হয়ে চলে যাচ্ছে, মানে ঋণাত্মক হয়ে চলে গেল, এরকম করে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই বিক্রিয়ক দুইটা থেকে ওই তাপটা বের হয়ে চলে যাচ্ছে, আর ওই কারণে এটাকে বোঝানো হয়ে থাকে ঋণাত্মক। তবে হ্যাঁ, আর একটু কথা বলে রাখি, অষ্টম অধ্যায়ে এটা সম্পর্কে আমার একদম বিস্তারিত আলোচনা আছে, কেমনে কিভাবে হয়েছে এই জিনিসটা। এখন জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর খাতিরে এইভাবে বলতে বাধ্য হলাম। আশা করি আপনারা ক্লিয়ার করতে পারছেন। আগে এইটুকু বুঝান তো আমাকে, যে আপনারা এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে 92 কিলোজুল তাপ উৎপন্ন করেছিল, বাট এটা থেকে বের হয়ে গিয়ে তো ওখানে অ্যাড হয়, তাপমাত্রাটা ওই জায়গাতে গিয়ে অ্যাড হয়। তাহলে এখান থেকে যদি বের হয়ে যাচ্ছে, যতটুকু বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখতেছি। আমার ছাত্রছাত্রী ক্লিয়ার করতে পারছে কথাটা? দেখি একটু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভান্ডারি তোরে মায়ের দেওয়া দরকার। আমার ছাত্রছাত্রী একটু ক্লিয়ার করতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। একটু এই কথাটা। ওয়ালাইকুম আসসালাম তাহিম। আফিফা ক্লিয়ার জানাচ্ছে। জিশান আবু সুলতান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কানিজ ফাতেমা ক্লিয়ার। তারপরে রবি ক্লিয়ার। রিজু কিরে কই রে, লাইভ ভিডিও পালাই গেল কেন? আমি তো ভাবছি যে অন্য কিছু হয়ে গেল হয়তো। না ঠিক আছে, আবার একটু বোঝাতে বলেছে কয়েকজন। আচ্ছা ঠিক আছে, কয়েকজন বুঝেছে, কয়েকজন হয়তো বুঝে নাই। আমি আর একটু এটা ট্রাই করে বোঝানোর জন্য। আসেন আসেন,
অর্থাৎ এ আর বি পরস্পরের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর এখানে তাপ উৎপন্ন হলো কিছু, সেই তাপটা হচ্ছে 92 কিলো জুল। এখন এই তাপটা তো আসলে এইখানে আর থাকে না, বলে যে কি আমরা উৎপাদে গিয়ে হাজির হব। তাহলে এখন বিক্রিয়ক থেকে এই তাপটা ওইখানে গিয়ে তো অ্যাড হয়, তো এখান থেকে যেহেতু বাদ দিয়ে ওইখানে গিয়ে অ্যাড হচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে ঋণাত্মক মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ডেল্টা এইচ এর মান কি হয় এখান থেকে ঋণাত্মক হয়ে থাকে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, কথা বুঝতে পেরেছেন? এবার এখন আসেন, আমি এখন যদি এই 92 কিলোজুল তাপমাত্রা ডেল্টা এইচ দিয়ে লিখি, তাহলে আমার অবশ্যই 92 কিলোজুল এভাবেই থাকবে। বাট আমি যদি এখন এই তাপমাত্রাটাকে আবারও বিক্রিয়কের সাথে লিখতে চাই, যেমন এ প্লাস বি, তারপর আমি দেবো মাইনাস হচ্ছে যে 92 কিলোজুল, তারপরে আমাদের থাকলো যে ধরেন এ বি। দেখেন আমার যে তাপমাত্রাটা মানে হয়েছিল, যে তাপটা উৎপন্ন হয়েছিল, সেই তাপটা আমি এখন বিক্রিয়কের সাথে যদি লিখি, তাও মাইনাস দিয়ে লিখতে হবে, কেন এখান থেকে তো মাইনাস হবে দিকে গেছিল, কথা বুঝতে পারছেন? বাট উৎপাদের সাথে কিন্তু সেটা অ্যাড হয়েছিল। তাহলে আমি যদি এই তাপমাত্রাটাকে আবার উৎপাদের সাথে লিখতে চাই, তাহলে আমি এইভাবে লিখতে পারি, এ প্লাস বি, তারপরে আমাদের বিক্রিয়া ঘটে এ বি যখন উৎপন্ন হইল, তার সাথে 92 কিলোজুল তাপ এখানে চলে আসছিল। তার মানে খেয়াল করে দেখেন, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, বাট আমি যদি এই ডেল্টা এইচ এর মানটাকে আলাদাভাবে লিখতে চাই, তাহলে ডেল্টা এইচ দিয়ে মাইনাস 92 কিলোজুল লিখতে হবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, যদি আমি ওই তাপটাকে বিক্রিয়কের সাথে লিখতে চাই, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে লিখতে হবে। আর যদি আমি ওই তাপটাকে উৎপাদের সাথে লিখতে চাই, তাহলে অবশ্যই ধনাত্মক বা পজিটিভ দিয়ে লিখতে হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? একটু জানাবেন কষ্ট করে, জানান 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 জানান। আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করতে পারেন, তারা যদি ক্লাসে উপস্থিত হয় তাদের হয়তো উপকার হতে পারে কিছু। এখানে কতজন ক্লাস করছে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। সৌরভ খান অল ক্লিয়ার, সাগর বলেছে ক্লিয়ার, তানিম ক্লিয়ার জানাচ্ছে, জিশান হ্যাঁ অবশ্যই স্যার আমি আপনার ক্লাস ছাড়া কিছু বুঝি না, ওই আফরিন। তারপরে তানিম ফুলি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে মাহবুব সাইদ, ওমর ফারুক, সৌরভ দাস, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনা এরকম ঘটবে, তাপ হারির ক্ষেত্রে এটার উল্টোটা ঘটবে, এটাই মনে রেখে দেন, আর কিচ্ছু না। তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া, যে বিক্রিয়াতে তাপের শোষণ ঘটে তাকে তাপ রাশি বিক্রিয়া বলা হয়, বা তাপ হারি বিক্রিয়া বলা হয়, বা তাপ শোষী বিক্রিয়া বলা হয়ে থাকে। এখন আপনাকে একটা আমি ইয়া দিব, মানে বাসায় কাজ দিব, এটা আপনারা ট্রাই করেন বলতে কিরকম, আপনি এইটার একটা ছোট্ট ভিডিও বানাতে পারেন এবং আমাদের গ্রুপে দিতে পারেন। সেটা হচ্ছে যে কি, আপনি কিছু পরিমাণ লেবুর রস নেবেন, ধরেন হালকা এতটুকু লেবুর রস নিয়েছেন। লেবুর রস নেওয়ার পরে আপনি বাসায় যে খাবার সোডা আছে না, খাবার সোডা নেবেন। তাহলে ছোট্ট একটা গ্লাস নেবেন, ছোট্ট গ্লাসে খাবার সোডা নেবেন আগে প্রথমত, ঠিক আছে? তারপরে ওখানে লেবুর রস যতটুকু দিয়েছিলেন, মানে আলাদা করে রাখছিলেন, লেবুর রসটা ঢেলে দেবেন। দেখবেন অসাধারণ একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই দেখবেন যে কি আপনার পুরো গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে একটা তাপ রাশি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, লেবুর রস। আপনি ভিনেগারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। ভিনেগার আর খাবার সোডা যদি আপনি বিক্রিয়া করেন, তাহলে এই বিক্রিয়াটা হয় তাপ হারি বিক্রিয়া, মানে এখানে তাপের শোষণ ঘটে। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের কয়েকটা বিক্রিয়া দেব, আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। আমি বারবার বলে দিচ্ছি, লা সাথে লিয়ার নীতি না হলে কিন্তু আপনি পারবেন দন্তান্বয়কারে না। আমি কয়েকটা লিখে রাখছি, আসেন আপনাদেরকে দেখাচ্ছি কে কে করতে পারে, সেটা ওটা দেখার বিষয়। এই যে দেখেন, 1 নাম্বার নাইট্রোজেন প্লাস হচ্ছে যে কি 3 অণু হাইড্রোজেন, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া, প্লাস এখানে 92 কিলো জুল দেওয়া আছে। তাহলে আমাকে বলবেন এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি, একটু আমাকে জানাবেন দ্রুত। এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি? আচ্ছা রাফি, আমার এটা নিয়ে তো ভিডিও বানানো আছে, তারপরে ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ,
অহনা বলেছে তাপ উৎপাদী, আফিফা বলেছে তাপ উৎপাদী, আলমাস আলী বলেছে তাপ উৎপাদী, সোয়াইব আহমেদ বলেছে তাপ হারি, সাহারিয়ার হাসান বলেছে তাপ উৎপাদী, ফুয়াদ বলেছে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি। আরেকজন বলেছে তোদেরকে আমি কি দিয়ে মারতাম বল? তোদেরকে মারার জন্য পুলিশের হাতে যেরকম মোটা মোটা ডান্ডা থাকে না, এই ডান্ডা দিয়ে তোদেরকে মারার দরকার। একটু আগে তোদেরকে বুঝাইলাম, বেশিক্ষণ হয় নাই, মাত্র হয়তো 2 থেকে 3 মিনিট হবে। 2 থেকে 3 মিনিট আগে আপনার ক্লাসে মনোযোগ ছিল না? পুলিশের ডান্ডা যদি আমি পাই হাতে, এক একজনকে বাসা থেকে গিয়ে মেরে আসবো আপনাদেরকে, আমি বলে দিলাম কিন্তু। হাই রে হাই, আব্দুল আজিম আমার মামা। ওকে, আসেন এবারে দিকে তাকান। আমরা তো একটু আগেই বললাম যে আমরা যদি এই যে তাপটা উৎপন্ন হয়েছে, এই তাপটা যদি উৎপাদের সাথে লিখি তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। অর্থাৎ এই তাপটা এইখান থেকে মাইনাস হয়ে গিয়ে ওইখানে গিয়ে কি হয়েছে, অ্যাড হয়েছে। অর্থাৎ আমি যদি এখন ওই তাপটা এইভাবে লিখতে চাইতাম, এই যে নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন মাইনাস 92 কিলোজুল, তারপরে 2 অণু অ্যামোনিয়া, একই কথা। তার মানে এখানে মাইনাস থাকা মানে অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। তখন এখান থেকে তাপটা বের হয়ে যায়, কোথায় যায়? উৎপাদের সাথে যায়। তাহলে উৎপাদের সাথে লিখলে কি লিখতে হবে? ধনাত্মক দিয়ে লিখতে হবে। আচ্ছা, একটা ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু এর পরেরটা যদি ভুল হয় আমি কিন্তু সত্যি সত্যি আপনাদেরকে একদম মেরে আসবো, বলে দিলাম, একদম মেরে আসবো। এর পরেটা এখন যদি ভুল হয় আপনাদের খবর আছে, একদম বলে দিলাম। -100, মানে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া? এটা আপনাদের সাজেশন দিয়েছিলাম, আশা করি মনে আছে আপনাদের। বলেন, এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া? আসের ইকবাল বলেছে যে তাপ হারি, তানিয়া বলেছে তাপ উৎপাদী, সোয়াইব খান বলেছে তাপ উৎপাদী, আফিফা তাপ উৎপাদী, ফাহিম হাসান তাপ হারি, ইচ্ছে নদী তাপ উৎপাদী, উমর হোসেন বলেছে তাপ উৎপাদী, ফাহিম তাপ হারি, রাফি তাপ হারি, ওর নীলান্তিতা। তোদেরকে নিয়ে আমি কি করতাম! আরে ওফ, ডেল্টা এইচ এর মান ঋণাত্মক। ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হলে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আর ডেল্টা এইচ এর মান ধনাত্মক আলাদাভাবে দেওয়া আছে, তাহলে সেটা তাপ হারি বিক্রিয়া হয়। ডেল্টা এইচ এর মান ঋণাত্মক দেওয়া আছে, তাহলে মানে তাপ উৎপাদী বিক্রিয়া হবে। কত চমৎকার ভাবে দিয়ে দিয়েছে আপনাকে যে ডেল্টা এইচ এর মান হচ্ছে মাইনাস। আমি আবার বলতেছি, ডেল্টা এইচ এর মান আলাদাভাবে লেখা থাকলে মাইনাস আকারে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। বাট আমি যদি এই তাপমাত্রাটাকে আবার বিক্রিয়কের সাথে লিখি, অর্থাৎ এরকম করে যে 2 অণু সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি অক্সিজেন, এবার এটার সাথে যদি আমি লিখি আমি, তাও মাইনাস হবে, অর্থাৎ -197 কিলোজুল। খুব সহজ তো। ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ওই তাপটা বিক্রিয়কের সাথে লিখলেও মাইনাস আকারে লিখতে হবে। তো বিক্রিয়কের সাথে লিখেছে মাইনাস আকারেই আছে, সমান হচ্ছে 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। আর উৎপাদের সাথে এই তাপটা লিখলে ধনাত্মক হবে, অর্থাৎ 2 অণু সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি অক্সিজেন, তারপরে আমাদের হবে কি সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে যে কি প্লাস হচ্ছে 197 কিলোজুল। কত সহজ একটা জিনিস। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান আলাদাভাবে ঋণাত্মক। যদি আমি বিক্রিয়কের সাথে লিখি তাও ঋণাত্মক, যদি আমি উৎপাদের সাথে লিখি তাহলে জাস্ট ধনাত্মক। এবারও তারপরও কয়েকজন ভুল করেছেন, তোদেরকে মাইর দেওয়া দরকার। এত ভুল কেমনে হয়? ওকে, যাই হোক,
আরো একটা উদাহরণ দিচ্ছি এবার আপনাদেরকে, সেই উদাহরণ কিন্তু আর ভুল করা যাবে দন্তন্য কারণে। এবার কিন্তু সবাইকে পারতে হবে 100%, এবার পারতে হবে, পারতেই হবে। এবার যদি আপনি মানে এটা উত্তর করতে না পারেন, তাহলে আপনি রাগ করে বাসায় 2টা মরিচ খাবেন, কাঁচা মরিচ, একদম ঝাল মরিচ খাবেন, একদম যে আমার এটা শাস্তি, এটা দেলো স্যার শাস্তি দিয়েছে, মনে থাকে যেন, বলে দিলাম। আপনি যদি এই বিক্রিয়া করতে না পারেন 100% 2টা আপনি মরিচ খাবেন, এটা হচ্ছে আপনার শাস্তি। আসেন, বলেন এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? দ্রুত বলেন। তাপ উৎপাদী নাকি তাপহারী? দ্রুত বলেন। আক্তার, থ্যাংক ইউ। আফিফা বলেছে তাপহারী, তারপরে তানিম বলেছে তাপহারী, সোয়াইব আহমেদ বলেছে তাপহারী, আলী বলেছে তাপহারী, ফাহিম বলেছে তাপহারী, নুসরাত জাহান আফরিন, থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছাদুরি তাপহারী, আশিক আহমেদ তাপহারী, শাহরিয়ার হাসান তাপহারী। আহা, এবার না ভালো লাগতেছে আমাকে, 100% এবার সবাই তাপহারী। ওয়াহ, জাস্ট অসাম বয়েজ এন্ড গার্লস, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে 1 কেজি করে ধনে পাতা, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আমাদের 4টা বিক্রিয়া গেল। একটা হচ্ছে দেখি সংযোজন, সরি, 1 নম্বর ছিল আমাদের কি একমুখী বিক্রিয়া, তারপর উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন আপনাদেরকে জানতে হবে যে কোনটা কোনটা আসলে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, প্রশমন, অধঃক্ষেপণ, এই প্রত্যেকটা বিক্রিয়া আজকে আমরা জানবো। খুব চমৎকার হবে আজকে। আসেন আসেন আসেন, সবাই দ্রুত আসেন, মনোযোগ দেন, আগে সবাই দ্রুত মনোযোগ দেন। তখন একটা বিক্রিয়াকে অনেকগুলো বিক্রিয়া বলা যাবে, সেক্ষেত্রে আমার ছাত্রছাত্রী সবগুলো মনোযোগ সহকারে না দেখলে ঝামেলা আছে। এবার আসেন, 1 নম্বর বিক্রিয়া আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কেমন? সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যে জাস্ট যুক্ত হলে সংযোজন, যেমন হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা সারা জীবনের কত উদাহরণ দিব, উদাহরণ দিব আর কত সারা জীবন, এটাকে কত আর উদাহরণ দেবে, এটাকে বাদ দিলাম। দেখেন, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে যে কি অক্সিজেন, তাহলে আমাদের উৎপন্ন হয়ে যায় কি ম্যাগনেসিয়াম অক্সাইড। খেয়াল রাখেন, এখানে ছাত্রছাত্রীর মাথায় প্রথমত প্রশ্ন আসবে যে স্যার এখানে O2 আকারে আছে, এখানে 2 না আকারে নাই কেন? অক্সিজেন দ্বিপরমাণুক, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবাই দ্বিপরমাণুক। যদি কখনো আলাদাভাবে লেখেন, যেমন এখানে শুধু অক্সিজেন আছে, এক ধরনের মৌল, তাহলে অবশ্যই O2 দিয়ে লিখতে হবে। হাইড্রোজেন যদি লেখেন H2 দিয়ে লিখতে হবে, কেমন? এবার একটু ওইদিকে যখন বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করার সময় যোজনী আদান প্রদান করে। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, সেটা অক্সিজেনের কাছে যায়, অক্সিজেনের যোজনী আবার কত? 2, ম্যাগনেসিয়ামের কাছে আসে, একই রকম যোজনী হয়ে গেলে সেটা লিখতে হয় না। তো আপনাকে বিক্রিয়া করার সময় এই জিনিসটা ভাবতে হয় না যে এখানে 2 ছিল, ওখানে 2 কোথায় গেল। এখানে আসলে থাকুক আর না থাকুক ওটা আপনার দেখার বিষয় নাই, ওইখানে যোজনী আদান প্রদান করে যেটা থাকবে সেটা হচ্ছে যে আনসার। এরপর এখন কথা হলো যে সংযোজন বিক্রিয়া কাকে বলা হয়? ন্যূনতম 2টা যুক্ত হতে হবে অথবা 3টাও যুক্ত হতে পারে। যেমন হচ্ছে যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, তাহলে 2টি বিক্রিয়ক যুক্ত হয়েছে, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল অথবা যৌগ অথবা যৌগমূলক যুক্ত হইতে পারে। আবার বোঝায়, যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে 1 বা একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করে বা মৌল বা যৌগ উৎপন্ন করে, তাকে আমাদের সংযোজন বিক্রিয়া বলা হয়। 2টা মিক্সড করেছেন মানে সংযোজন, এত কথা বাদ। ধরেন এখানে আমাদের আছে কি, এখানে আমার আছে মার্কার, হাত, তাহলে হাতে আমি কি দিলাম? মার্কার দিলাম। এবার এখন মনে করেন যে কি আমাদের এই আরেকটার সাথে বিক্রিয়া দেখাবে। এখন দেখেন আপনি আমাদের মার্কারের সাথে মনে করেন যে আমাদের এই বিড়ালের বিক্রিয়া, এই যে মার্কারের সাথে বিড়ালের বিক্রিয়া দেখাই দিলাম আপনার, মনে করেন তাহলে মার্কার আর বিড়াল আমার, তাহলে পরস্পরের সাথে কি হয়েছে? এটা সংযোজন বিক্রিয়া হচ্ছে। বিল্টু, তুমি কি সংযোজন বিক্রিয়া বুঝতে পেরেছ? এই তুমি বুঝতে পারো নাই? আমার বিল্টু বুঝতে পারে না এখনো সংযোজন বিক্রিয়া বুঝতে পারো নাই?
এই যে দেখো এটা মার্কার, হ্যাঁ, আর মার্কারের সাথে যদি আমি তোমাকে যুক্ত করি, যে এইভাবে যুক্ত করলাম, তার মানে কি হলো, মার্কারটা তুমি পরস্পরের সাথে বিক্রিয়া করেছো না, তাহলে এটা হলো সংযোজন বিক্রিয়া। কেমন? এটা আমাদের বিল্টু মশাই, যাও চলে যাও। আসেন, তাহলে আমাদের কি বললাম, তাহলে যদি কখনো ন্যূনতম দুইটা মৌল যুক্ত হতে পারে বা যৌগ যুক্ত হতে পারে। স্যার এখানে যেমন আমি যৌগ দিয়ে একটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেমন যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। এবার আসেন আপনি কি আরো একটা দেখায়, সেটা হচ্ছে যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সেটা হচ্ছে যে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি H2O। দেখেন এখানে মৌল, এটা হচ্ছে যৌগ, তাহলে মৌল আর যৌগ বিক্রিয়া করেছে, একটা যৌগ উৎপন্ন হয়েছে। যৌগ যৌগ একটা যৌগ উৎপন্ন করেছে, যৌগ যৌগ দুইটা যৌগ উৎপন্ন করেছে। তার মানে যে রাসায়নিক বিক্রিয়াতে মোট কথা ন্যূনতম দুইটা বিক্রিয়ক যুক্ত হয় তাকেই কি বলা হয়ে থাকে, সংযোজন বিক্রিয়া বলা হয়ে থাকে। কথা ক্লিয়ার? এখন সংযোজন বিক্রিয়া তো গেল, এবার হচ্ছে যে আমাদের বিয়োজন বিক্রিয়া কাকে বলা হয়ে থাকে খেয়াল রাখেন। বিয়োজন মানে হচ্ছে যে উল্টোটা আর কি, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে। এই যে যেমন দেখেন যে ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি আপনি ভাঙেন তাহলে কি পাবেন, ম্যাগনেসিয়াম পাবেন প্লাস হচ্ছে অক্সিজেন পাবেন। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াতে একটি বিক্রিয়ক থেকে দুইটা হতে পারবে না। বিয়োজন মানে কি ভাঙছেন আপনি, ভাঙা মানে একটাকেই ভাঙতে হবে আপনাকে। খেয়াল রাখেন, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক থেকে দুই বা ততোধিক উৎপাদ পাওয়া যায়, মানে ন্যূনতম দুইটা উৎপাদ পেতে হবে, এর চাইতে বেশিও পেতে পারেন আপনি। ভালো করে খেয়াল করি, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের ওই একটি বিক্রিয়ক থেকে দুই বা ততোধিক উৎপাদ পাওয়া যায় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়ে থাকে। তার মানে আমি যদি যে কোনো একটা বিক্রিয়াকে উল্টো পথে লিখি সেটা কিন্তু বিয়োজন বিক্রিয়া হবে না। আসলে একটাকে ভেঙে আপনাকে দুইটা বানাতে হবে ন্যূনতম, বা তিনটাও হতে পারে। যেমন আপনি দেখেন Na2CO3 সোডিয়াম কার্বনেট আছে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখেন, কার্বনেট যদি কখনো থাকে, যেমন দেখেন যে কার্বনেট CO3, কার্বনেট যখন ভাঙে কার্বন ডাইঅক্সাইড হিসেবে ভাঙে আর অক্সিজেন হিসেবে ভাঙে। আপনি যদি কখনো সালফার ট্রাইঅক্সাইডের কথা চিন্তা করেন, সালফার না, এটা দেব না, এটা দিলে আপনার মাথা ভেজা লাগতে পারে, দরকার নেই। মানে মোট কথা যদি কার্বনেট থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন আকারে ভাঙে। তাহলে দেখেন সোডিয়াম আছে আর কার্বনেট আছে, একসাথে যুক্ত অবস্থাতে আছে। তাহলে এটাকে যদি আপনি ভাঙেন তাহলে প্রথমত আপনি কি পাচ্ছেন খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে সোডিয়াম কার্বনেটকে ভাঙেন, তাহলে আপনি কিনে পাবেন সোডিয়াম প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি অক্সিজেন পাবেন আপনি। কথা বুঝতে পেরেছেন? বাট খেয়াল রাখেন, সোডিয়াম কার্বনেটকে ভাঙার ক্ষেত্রে এই জাস্ট এই অংশটুকুর কথা আপনাকে চিন্তা করতে হলো। আর যদি আপনি চিন্তা করেন যে স্যার এখানে দুই ছিল, এখানে দুই কোথায় গেল, এটা আপনি চিন্তা করতে পারবেন না। এরকম চিন্তা হয় না। কার্বনেটের যোজনী 2 হয়, এই কারণে এখানে 2 এসেছে। সোডিয়ামের যোজনী কত হয়? 1 হয়। তাহলে পুরো কার্বনেটের সংকেত কিন্তু CO3, তাহলে এটাকে মনে মনে ঘিরে এখানে 1 আসছে, বাট 1 লেখার কোনো আপনার প্রয়োজন এখানে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তো দেখেন, তো আমাদের একটা জাস্ট যৌগ ভেঙে আমাদের ন্যূনতম 2টা হতে হবে অথবা 3টাও হতে পারে। তার মানে এই যে বিক্রিয়াটা একটা বিয়োজন বিক্রিয়া, মানে এটা ভেঙে দেওয়ার মতো বিক্রিয়া। তাহলে এখন আমরা এই বিয়োজন বিক্রিয়া তো ক্লিয়ার করলাম। তাহলে সংযোজন মানে কি মোট কথা 2টা যুক্ত হবে, আর বিয়োজন মানে কি একটা ভেঙে ন্যূনতম 2টা হতে হবে, তাহলে সেটা বিয়োজন বিক্রিয়া। বাট আরো একটা চমৎকার বিক্রিয়া আছে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। খেয়াল রাখেন, হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন H2O, নাইট্রোজেন সালফার প্লাস হচ্ছে অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, দেখেন তো ছেলেমেয়েরা। তাহলে এখন এই প্রত্যেকটা বিক্রিয়া, প্রথমত সংযোজন বিক্রিয়া হচ্ছে কিনা আগে আমরা একটু ট্রাই করে দেখি। সংযোজন মানে কি? 2টা ন্যূনতম যুক্ত হলে সংযোজন। 2টা যুক্ত হয়েছে, সংযোজন বিক্রিয়া। 2টা যুক্ত হয়েছে ন্যূনতম, সংযোজন বিক্রিয়া। ন্যূনতম 2টা যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া। এবার এখন সংশ্লেষণ বিক্রিয়া মানে কি জানেন? যদি কখনো 2টো মৌলিক পদার্থ যুক্ত হয় তখন তাকে সংশ্লেষণ বলা হয়ে থাকে। হাইড্রোজেন মৌলিক পদার্থ, অর্থাৎ ন্যূনতম 2টা ভিন্ন ভিন্ন পদার্থ হলে যৌগিক, যেমন ক্যালসিয়াম আর অক্সিজেন 2টা ভিন্ন ভিন্ন, তার মানে এটা যৌগিক পদার্থ। তাহলে এটাও মৌলিক পদার্থ, এটা মৌলিক পদার্থ, তার মানে এখানে শুধু হাইড্রোজেন আছে, শুধু অক্সিজেন আছে। তার মানে এটা মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। তাহলে অ্যাট ফার্স্ট এটার নাম আপনি সংযোজন বলতে পারবেন। এটা সংযোজন,
আগে সংযোজন ছিলই, কিন্তু কেমন, এটাও কিন্তু সংযোজন, এটাও সংযোজন। এখন আমার কথা হচ্ছে যে কি, যদি কখনো মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে আবার সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়ে থাকে। দুটোই যেহেতু মৌলিক পদার্থ বিক্রিয়া করেছে, তার মানে এটা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ। একই রকম ভাবে দেখেন, সালফার একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, তাহলে দুইটা যুক্ত হয়েছিল, প্রথমত সংযোজন বিক্রিয়া হয়েছিল, তারপরে এখন আপনি আবার এটাকে কি বলতে পারবেন, সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ। এবার এখন দেখেন তো, এই দুটোই হচ্ছে যে কি যৌগিক পদার্থ, তার মানে দুইটা যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে সংযোজন। বাট এটা সংশ্লেষণ হতে পারতেছেন না, কেন পারছে না, তার কারণ হচ্ছে যে দুটোই মৌলিক পদার্থ নয়। তাহলে এটা শুধুমাত্র কি সংযোজন, এটা শুধুমাত্র সংযোজন, কিন্তু সংশ্লেষণ নয়, সংশ্লেষণ নয়। তাহলে আপনি ক্লিয়ার করে দেখেন তো, সংশ্লেষণ হলে অবশ্যই সে আগে সংযোজন ছিল, সংশ্লেষণ হলে সে আগে অবশ্যই সংযোজন ছিল, কিন্তু সংযোজন হলে সেটা যে সংশ্লেষণ হবে সেরকম কোনো কথা নাই। কিন্তু সংশ্লেষণ হলে মাস্ট আগে সে কি ছিল, সংযোজন। সংশ্লেষণ হলে মাস্ট আগে কি ছিল, সে সংযোজন। তাই বলা হয়ে থাকে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া হতে পারে, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে না। এবার আমি আপনাদেরকে একটা বিক্রিয়া দেখাবো, সেটা কি আসলে সংশ্লেষণ প্লাস সংযোজন দুটো হতে পারবে নাকি পারবে না, সেটা আমাকে একটু বলবেন। সবাই সজাগ, আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে একটু যদি চান তাহলে একটু মেনশন করতে পারেন, তারাও আমাদের সাথে ক্লাস করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এবার এখন দেখুন আপনারা। এক নম্বরটা, এক নাম্বারটা সংযোজন প্লাস সংশ্লেষণ হবে নাকি হবে না, দুই নাম্বারটা সংযোজন প্লাস সংশ্লেষণ হবে নাকি হবে না। মানে আপনি লিখে রাখতে পারেন যেটা সংযোজন প্লাস সংশ্লেষণ, সংযোজন প্লাস সংশ্লেষণ, নাকি কোনটা হবে, এক নাম্বারটা দুটোই হতে পারবে কিনা, বা দুই নাম্বারটাই দুটোই হতে পারবে কিনা, একটু লিখে পাঠান তো দেখি। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছাত্রছাত্রীরা ক্লিয়ার করতে পারছে বিষয়গুলো নাকি পারতেছে না। ইউসুফ আহমেদ, জি আলহামদুলিল্লাহ, আমি হায়ার ম্যাথ করানোর চেষ্টা করি আর কি। দুটোই হবে। সৌরভ খান বলেছে যে এক নাম্বার হবে, দুই নাম্বারটা কিন্তু হবে না, সে বলেছে। সৌরভ খান, আপনার জন্য 1 কেজি ধনেপাতা, থামস আপ। লাইমা বলেছে এক নাম্বার সংযোজন প্লাস সংশ্লেষণ, দুই নাম্বার হচ্ছে যে শুধুমাত্র সংযোজন। বাহ, অসাম গার্ল। জাহান, দুইটাই এভাবে বললে হবে না। তারপরে জিশান বলেছে 1 নং হবে, 2 নংটা হবে না। আফিফা বলেছে 1 নং হবে, 2 শুধু সংযোজন। ভেরি গুড। সোয়েব আহমেদের সংযোজন বোঝা যায়নি কি বলেছেন। নীলান্তে দুটাই হবে। স্নেহা বলেছে 1 নাম্বার দুটাই হবে, 2 নাম্বারটা হবে না। ভেরি গুড গার্ল। ফুয়াদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসেন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আবার দেখি, এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ, তাহলে মোট কথা দুইটা যুক্ত হয়েছে, তার মানে প্রথমত সংযোজন, দুইটা যুক্ত হয়েছে পরস্পরের সংযোজন। এবার এখন দেখি দুটোই মৌলিক পদার্থ কিনা। ইয়েস, দুটোই মৌলিক পদার্থ, তার মানে এটাকে আমরা বলতে পারবো আবার আরেকটা নাম সংশ্লেষণ। বাট এখানে দেখেন দুটো যুক্ত হয়েছে, সংযোজন, এক কথায় শেষ। বাট দুটো কি মৌলিক পদার্থ না, এটা একটা যৌগিক, এটা একটা মৌলিক, তার মানে এটা শুধুমাত্র কি হতে পারবে, সংযোজন হতে পারবে, কিন্তু সংশ্লেষণ হতে পারবে না। তাহলে আমাদের সংযোজন গেল, বিয়োজন গেল, সংশ্লেষণ গেল। এবার আছে প্রতিস্থাপন, এরপরে আছে দহন। আগে দহন বিক্রিয়া বুঝে ফেলবো। দহন বিক্রিয়াটা আমার খুব ভালো লাগে, কেননা আসিফের গান আমাদের সময় খুব ভালো চলতো। আসিফ আকবর শিল্পী, যেটা আসিফের একটা গান আছে, কিন্তু আপনারা শুনেছেন কিনা জানি না, যে এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন। দহন মানে আসলে পুড়ে যাওয়া। আসিফ বলতে চাচ্ছে যে কি, তুমি তো আমার মন একবার অলরেডি পুড়িয়ে দিয়েছ, আর কিভাবে পোড়া মনকে তুমি পোড়াবে, আর তুমি পোড়াতে পারবে না। তার মানে পোড়া মনে বারবার দহন হয় না, মানে পোড়া মন বারবার পুড়ে না, পুড়ে ছাই হয়ে গেছে অলরেডি একবার। আসিফের সেই গান
কত ভালো লাগার একটা গান। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন। যদি কখনো দেখেন যে কোনো একটা বিক্রিয়াতে অক্সিজেন অবস্থান করছে, আপনি আগে প্রথমত এভাবে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করার পরে বলবেন এটা একটা দহন বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়াতে দেখেন যেখানে একটা অক্সিজেন আছে, মানে অক্সিজেন আছে, আগে প্রথমত আপনি এভাবে চোখ বন্ধ করবেন, তারপরে বলবেন এটা হচ্ছে দহন বিক্রিয়া। তার মানে বাতাসের অক্সিজেনের সাথে যদি কোনো বিক্রিয়া ঘটে তাহলে সেটাকে বলা হয়ে থাকে দহন বিক্রিয়া বা পুড়া বিক্রিয়া, পুড়ে যায়। আসেন প্রথমত আমরা কয়েকটা বিক্রিয়া দেখি। যেমন আপনার হাইড্রোজেন প্লাস হচ্ছে যে কি অক্সিজেন, এরপরে হচ্ছে যে H2O, এখানে জি লেখা থাকবে, জলীয় বাষ্প যেটা আর কি। 2 নম্বর হচ্ছে সালফার প্লাস হচ্ছে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। তারপরে 3 নম্বরে দেখেন সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে যে অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড। 4 নম্বরে দেখেন ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে যে কি অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। খেয়াল করে দেখেছেন সবগুলোতে অক্সিজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। তার মানে প্রত্যেকটা দহন বিক্রিয়া, প্রত্যেকটা পুড়ে যাওয়ার বিক্রিয়া, শুধু পুড়ে যাবে পুড়ে যাবে পুড়ে যাবে। আসেন ভালো করে বুঝি আমরা এখন। তাহলে এখন দেখেন আমি এই যে প্রত্যেকটা বিক্রিয়া লিখেছি, কত কত চমৎকার ভাবে আপনি প্রত্যেকটাকে ব্যাখ্যা করতে পারবেন। খেয়াল করে দেখেন এখন আপনি এই 1 নং বিক্রিয়াটাকে কি কি বিক্রিয়া বলতে পারতেছেন দেখেন। প্রথমত এরা দুইজন পরস্পরের সাথে কি করেছে, বিক্রিয়া করেছে। বিক্রিয়া করার দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়েছে। তাহলে 1 নং বিক্রিয়াটা প্রথমত সংযোজন, প্রথমত কি সংযোজন। আচ্ছা 2 নম্বরে কি বলতে পারি, দেখেছো দুটোই মৌলিক পদার্থ আছে তাই না, দুটোই যেহেতু মৌলিক পদার্থ তার মানে এটাকে সংশ্লেষণ বলতে পারবো আমরা, সংশ্লেষণ। ওকে, আসিফ কি আছে কিনা আমাদের শিল্পে, আসিফ স্যারের কোনো কথা আছে কিনা, বাতাসের অক্সিজেন আছে, তার মানে এটা হচ্ছে আমাদের আবার একটা দহন বিক্রিয়া। তাহলে আমি এটাকে আবার কি বলতে পারি, দহন বিক্রিয়া বলতে পারি। আচ্ছা আরো একটা দিতে চাই আমি আপনাদেরকে, যে হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আমি আরো একটা ছোট্ট বিক্রিয়া অ্যাড করতে চাই এখানে, যে নাইট্রোজেন প্লাস হচ্ছে যে কি হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হচ্ছে যে কি আমাদের হাইড্রোজেন, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, অ্যামোনিয়া উৎপন্ন করে, যে NH3 অ্যামোনিয়া প্লাস হচ্ছে 92 কিলোজুল তাপ। তার মানে আমি এই 1 নম্বর বিক্রিয়াটাকে সংযোজন বিক্রিয়া বলতে পারতেছি, সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারছি, আবার দহন বিক্রিয়া বলতে পারছি। এবার আসেন 2 নম্বর বিক্রিয়াটাকে ঠিক একই রকম ভাবে সংযোজন, সংশ্লেষণ এবং দহন তিনটাই বলা যাবে। বাট এই 3 নম্বর বিক্রিয়াটাকে খেয়াল করেন তো, দুটো যুক্ত হয়েছে সংযোজন, বাট দুটো মৌলিক পদার্থ নয়, তার মানে এটা সংশ্লেষণ নয়। বাট অক্সিজেন যেহেতু আছে তার মানে অবশ্যই এটা কি বিক্রিয়া হবে, আপনাদের ওই দহন বিক্রিয়া হবে। বাট এই 4 নম্বর বিক্রিয়াটা আমি কেন লিখলাম দেখেন, 4 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আছে, অ্যামোনিয়ার সাথে সাথে আবার 92 কিলোজুল তাপও দেওয়া আছে এখানে। তার মানে দুটো যুক্ত হয়েছে সংযোজন বিক্রিয়া, আবার দুটোই কিন্তু মৌলিক পদার্থ, সংশ্লেষণ বিক্রিয়া। বাট খেয়াল করে দেখেন এখানে কিন্তু অক্সিজেন নাই, তার মানে এটা কিন্তু দহন বিক্রিয়া নয়। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই বিক্রিয়াটা আপনার আবার কি হতে পারবে, যেহেতু প্লাস দেওয়া আছে উৎপাদের সাথে, তার মানে এটা আবার তাপ উৎপাদী বিক্রিয়া। আমি আর লিখলাম না তাপ উৎপাদী বিক্রিয়া। দেখেন একটা বিক্রিয়াকে আপনার এভাবে কি করতে হবে, বাছাই করতে হবে, বের করতে হবে তুমি কি কি বিক্রিয়া হতে পারো। আমার ছাত্রছাত্রী ক্লিয়ার করতে পারলো, আমাকে একটু জানাবেন প্লিজ। মানে আপনারা যে কোনো একটা বিক্রিয়াকে ভাঙতে পারবেন কিনা বা ভাঙতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। নাজমুস সাকিব শান্ত, না আপনাকে তো চিনি নাই আমি। না আমি আপনাকে চিনি নাই। হ্যাঁ সবার ভালো বন্ধু ক্লিয়ার। কপার প্লাস H2SO4, কপার সালফেট, এটা দহন বিক্রিয়া কেন হবে এখানে, এটা সালফিউরিক অ্যাসিড না, অক্সিজেন থাকতে হবে শুধুমাত্র, আলাদাভাবে অক্সিজেন থাকবে, তাহলে না দহন হবে। আপনি পারবেন ক্লিয়ার, ইচ্ছে নদী ক্লিয়ার। ইউটিউব থেকে দেখবি পরে আফরিন, এই কিছু তুই ইউটিউব থেকে দেখবি, এখন দেখ ভালো মতন ভিডিও, এত কিসের অলসতা, এত কিসের ঘুম। আলহামদুলিল্লাহ ফুলি ক্লিয়ার। খালিদ আহমেদ, আমার গানের গলা, হায় রে হ্যাঁ, আমাকে 10,000 টাকা জরিমানা করবে হয়তো বা নেক্সট টাইমে আমার গানের জন্য।
তাই না? ওকে, তাহলে আমাদের দহন বিক্রিয়া তো গেল। এবারে মজার সবচেয়ে বিক্রিয়া, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য একটা জিনিস বা একটা ছন্দ আপনাকে মুখস্থ করতে হবে। আসেন, কে না কে মেঘাই ভারিলো যেন ফিরে হোনা হোনা পাবে হয় কুলাঙ্গাজিয়াস ফেটাবে আমায় ইয়াহু 1 2 3 4 5। এখানে একটা ছুটে গেছে নাকি? আলো যেন ফিরে শোনা পাবে, পিবিকে দিই নাই, তারপরে হয়, তারপরে 3টা হাইড্রোজেন হচ্ছে যে বদ্দা। তাহলে এটা হচ্ছে যে কি বেশি উচ্চ সক্রিয় বা বেশি সক্রিয়, হ্যাঁ। আর এটা হচ্ছে যে কি মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়। আর এটা হচ্ছে যে আমাদের কম সক্রিয়। খেয়াল রাখেন, এটা হচ্ছে আমাদের সেই প্রধানমন্ত্রীকে ধরতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, এই 5টা মৌল, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো আমাদের এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী ধরেন। তারপরে এখানে 3টা আছে, জিঙ্ক, আয়রন, লেড। এটা হচ্ছে যে কি মেয়র ধরে ফেলেন আপনি, মেয়র মানে প্রধানমন্ত্রীর নিচে আর একটু মেয়র। তারপরে আপনার এটা ধরে ফেলেন যে আপনার ওই এলাকার চেয়ারম্যান, কপার, সিলভার আর প্লাটিনাম। এটা ধরে ফেলেন আমাদের এলাকার চেয়ারম্যান। এবার একটু চিন্তা করে দেখেন তো, কোন একটা জায়গাতে মেয়র বক্তব্য দিচ্ছে। এবার সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক কিছু করে দিতে পারি, অনেক কিছু দিতে পারি। এরকম বক্তব্য দেওয়ার সাথে সাথে হঠাৎ করে যদি ওখানে প্রধানমন্ত্রী চলে আসে, তাহলে এখন জনগণ যতগুলো এর আগে মেয়রের গল্প শুনছিল বা কথা শুনছিল, তখন সমস্ত জনগণ কি করবে? এবার আমাদের যেহেতু আমাদের ওই প্রধানমন্ত্রী চলে আসবে, প্রধানমন্ত্রীর দিকে সবার নজর চলে যাবে, আমাদের প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আসছে। তখন মেয়রকে কিন্তু তারা কি দিবে না, মানে অতটা প্রাধান্য দিবে না। বাট অনেক সময় খেয়াল করে দেবেন যে যদি কোনো জায়গাতে চেয়ারম্যান বক্তব্য দেয়, তাহলে চেয়ারম্যান বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মেয়র চলে আসে, তখন জনগণের মনোযোগ কোন দিকে চলে যাবে? মেয়রের দিকে চলে যাবে, যে মেয়র চলে আসছে, আমাদের প্রধান অতিথি চলে আসছে। বিষয়টা হচ্ছে ঠিক এরকম। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? তাহলে একজনকে সরিয়ে আরেকজন জায়গা দখল করবে, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বাট এই জিনিসটা একটা চমৎকার উদাহরণের মাধ্যমে আমরা আজকে বোঝার চেষ্টা করব। চলেন, প্রথমত আমরা আগে খেয়াল করি কপার সালফেট। এখানে আমরা দেখতে পাচ্ছি কপার এবং সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করেছে। কপারের যোজনী 2 ব্যবহৃত হয়েছে এখানে, কেননা সালফেটের যোজনী 2, তাহলে পুরো সালফেট এখানে 2 দিয়েছে, কপারের যোজনী 2 সেটা পুরোটাই ভাবে দিয়েছে। বাট আমাদের 2 দিয়ে একই রকম হয়ে গেছে, লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে কপার এবং সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করলো, CuSO4 কপার সালফেট। এরা পরস্পরের সাথে একদম সুখে জীবন যাপন করতেছে। কপার এবং সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করে সুখে জীবন যাপন করতেছে। অর্থাৎ এই যেটা হচ্ছে যে কপার হ্যাপি, সালফেট হ্যাপি, খুবই হ্যাপি। কপার আর সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করে সুখে জীবন যাপন করতেছে, একদম ফুল হ্যাপি। এবার এখন কপার কিন্তু আসলে সালফেটকে যখন ওই বলবো এইভাবে নাকি বলাটা ঠিক হবে না, সেটা চিন্তা করছি। আসলে এটা বর্তমানে না বলার দরকার নেই, এইভাবে বলার দরকার নাই। মোট কথা কপার আর সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করে দুজনে কি সুখে সংসার জীবন যাপন করতেছে। ক্লিয়ার কথা? এবার হঠাৎ করেই সালফেট এখানে হচ্ছে যে কি ধরেন মেয়ে, আর কপার হচ্ছে যেখানে ছেলে। তো সালফেট হঠাৎ করেই বললো যে কি ঝগড়া লেগেছে আর কি তাদের মাঝে, কপার আর সালফেটের মাঝে ঝগড়া লেগেছে, যে তোর সাথে ঝগড়া হবে আজকে, মানে ঝগড়া হলো আর কি তার মাঝে মাঝে মাঝে। হ্যাঁ, তো হঠাৎ করে আমাদের এদিকে জিঙ্ক একটা বাবু ছিল মনে করেন, জিঙ্ক। এদিকে জিঙ্ক কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে নাই, দেখেছেন আপনি, খেয়াল করেছেন? মানে জিঙ্ক কিন্তু এখানে কি অবস্থাতে আছে? কান্না কান্না অবস্থাতে বসে আছে। এবার যখন কপার সালফেট অলরেডি বিক্রিয়া করেছিল, কপার এদিকেও সুখী, সালফেটের দিকে সুখী। বাট যখন জিঙ্ক এখানে অবস্থান করলো, জিঙ্ক অবস্থান করার পরে দেখতে পাচ্ছে সালফেট বড় বড় চোখ করে দেখতেছে যে জিঙ্কের হাতে 3টা আইফোন। ধরেন 3টা আইফোন আছে মনে করেন। এবার জিঙ্ককে বলবে যে কি, তাহলে তুমি আমার 3টা আইফোন যদি দাও, তাহলে তুমি এখানে আমার সাথে বিক্রিয়া করতে পারবা।
কথা বুঝতে পারছেন? তো এখন এই জিঙ্ক কি করবে, এই জায়গাতে আসবে, আসার পরে সালফেটকে মানে সে বিক্রিয়া ঘটাবে, কপারের এখানে সরে যাবে। আমি আসলে এটা অন্যভাবে বলতে যাচ্ছিলাম, কিন্তু আসলে সম্পূর্ণভাবে বলতে পারলাম না, যেহেতু একটা অনলাইন বিষয়। যাই হোক, আমি অতভাবে বলতে চাই না এখানে। আর এতটুকু যা বলেছে আর বাদ দিয়ে দেন, এখানে জাস্ট এতটুকু মনে রাখেন, কপার এবং সালফেট পরস্পরের সাথে বিক্রিয়া করে আছে, দুজনে এখানে সুখী। জিঙ্ক বিক্রিয়া করতে এখনো পাই নাই, তার মানে এখন সে কান্না কান্না ভাব নিয়ে বসে আছে। কিন্তু এখন লক্ষ্য করে দেখেন কপার আর জিঙ্কের মধ্যে, তাহলে কপার হচ্ছে যে কি, এই যে কপার হচ্ছে যে কি একটু কম সক্রিয়ের মধ্যে পড়তেছে, তাই তো? ফিরে জানো বাবা, হাই কুলাঙ্গার, এই এখানে না, এটা হয় না, এলে যেন ফিরে শোনা ভাবে, হাই না, ঠিকই তো ছিল, হ্যাঁ ঠিক আছে। দেখেন আমাদের এখানের ক্ষেত্রে কপার হচ্ছে যে কি, এই যে দেখেন কপার হচ্ছে যে আমাদের কম সক্রিয়, কপার হচ্ছে কম সক্রিয়, আর আমাদের জিঙ্ক হচ্ছে যে কি আমাদের বেশি সক্রিয়। যখন আমার কপার এই জিঙ্ককে দেখে নিবে, তখন কপার বলবে যে আমি আর এখানে বিক্রিয়া ঘটাতে পারবো না, তুমি ভাই এখানে চলে আসো। তখন আমাদের কি হবে জানেন, এখানের ক্ষেত্রে জিঙ্ক সালফেট হয়, প্লাস কপার আলাদা হয়ে যায়, কপার এখান থেকে আলাদা হয়ে যায়। দেখেন এবার এখানে জিঙ্ক কি হ্যাফি, সালফেটও কি হ্যাফি, বাট কপার কি হয়ে গেছে, আবার কান্না কান্না ভাব নিয়ে বসে আছে। তখন কপার যেখান থেকে সরে গেছে, অর্থাৎ একটা অধিক সক্রিয় মৌল দ্বারা একটা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে যে বিক্রিয়া ঘটানো হয়ে থাকে তাকেই প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। একটি অধিক সক্রিয় মৌল দ্বারা একটি কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে যে বিক্রিয়াটা ঘটানো হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা খুব চমৎকার বিক্রিয়া। এটা নিয়ে আমি আরো একটা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। যেমন আপনি দেখেন এই যে H2SO4 আছে, প্লাস হচ্ছে এখানে জিঙ্ক দিয়ে দেন আপনি, তাহলে জিঙ্ক অবশ্যই হাইড্রোজেনকে সরাই ফেলবে। হাইড্রোজেন তো একদম মাগনা, তার মানে এখানে জিঙ্ক সালফেট হবে, অর্থাৎ জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিয়ে সালফেটের সাথে পুরোটা বিক্রিয়া করবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। তার মানে হবে এখানে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি এখানে হাইড্রোজেন। তাহলে এখন এই কেন লাইভে আসার কথা ছিল না আজকে? আপনি তাহলে হয়তো আমাদের পেজটা খেয়াল করেন নাই। থ্যাংক ইউ আয়তুল্লাহ খাতুন। হ্যাঁ, ভিডিও ইউটিউবে অবশ্যই পাবেন আপনারা, চিন্তা করেন না। আসলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি অফলাইনে একদম অন্যভাবে একটু পড়াই, কিন্তু এটা অনলাইন তো, মানে কোন কথা বলতে গিয়ে আবার আমার কোন কথাটা আপনারা কাটকুট হয়ে যাবে, তখন এটা এই কারণে ভয়ে আছি, এই কারণে আমি ওইভাবে বুঝালাম না আপনাদেরকে। মানে বিক্রিয়াটা অনেক হাসতে হাসতে আমার ছাত্রছাত্রী পাগল হয়ে যায়, এরকম অবস্থা। কিন্তু আমি এইভাবে দিতে পারলাম না, অনলাইনের বিষয়, দ্যাটস ওয়াই। তো প্রতিস্থাপন গেল। এবার হচ্ছে যে আমাদের প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া, যেটা আমাদের দেখেছিলাম। আপনি আবার দেখেন আমরা কতগুলো পড়া শেষ করেছি, দেখেন দেখেন আপনি খেয়াল করেছেন বিক্রিয়ার দিক অনুসারে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া শেষ হয়েছে। বিক্রিয়া তাপ অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে দেখেন সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, সংশ্লেষণ সবগুলো শেষ হয়েছে। এখন নন রেডক্স বিক্রিয়া, মানে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়, প্রশমন এবং অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এখানের ক্ষেত্রে দুটো বিক্রিয়া ভালো কিন্তু পরীক্ষাতে আসে, আপনাদেরকে দেখাবো আমি। কোন কোন বিক্রিয়াগুলো আসলে অধঃক্ষেপণ বিক্রিয়া হবে সেটা কিন্তু ছেলেমেয়েরা ধরতে পারে না, বাট আজকের পর থেকে আপনি চোখে দেখা মাত্র বলে দিবেন যে কি এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। দেলো স্যার শিখিয়ে দিয়েছিল, মনে রাখবেন যে কয়েকটা জাস্ট একটা ট্রিক্স দিব আপনাকে, ওই দেখেই আপনি বলে দিবেন এটা অধঃক্ষেপণ বিক্রিয়া হবে। ক্লিয়ার? এখন আমরা যাব প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে। এবার এখন আসেন এই বিক্রিয়াটা কেন আসলে আমাদের ওই দরকার বা কিভাবে আসলে ঘটে। ধরেন আপনার কোন একটা বিয়েতে আপনি দাওয়াত খেতে গেছেন, দেখতেছেন যে বড় বড় চিংড়ি মাছ, গরুর মাংস, খাসির মাংস, ওরে মাছ তো রুই কাতলা যা আছে সবই দেখতে পাচ্ছি। আজকে একদম ভালো মতন খেয়ে দিয়ে একদম অবস্থা টাইট করে ফেলবো। এবারে খেতে বসছেন, যত যা খাবার ছিল সবগুলো খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার আপনি 1 ঘন্টা পরে বা আধ ঘন্টা পরে দেখতেছেন যে আপনার পেট থেকে মেঘের আওয়াজ বের হচ্ছে, হম হম এরকম করে মেঘের আওয়াজ বের হচ্ছে। আপনার মনে প্রশ্ন আসলে কি ব্যাপার রে ভাই,
আমার পেটের মধ্যে আপনার মেঘের আওয়াজ কোত্থেকে আসলো? ওই যে অনেকগুলো খাবার খাইছেন, খাবার খাওয়ার পরে বেশি অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে, যে বেশি অ্যাসিড উৎপন্ন হয়ে যাওয়ার পরে আপনার পেটে ডাক শুরু হয়ে গেছে, হড়াম হড়াম করে ডাক শুরু হয়ে গেছে, একদম মেঘের গর্জন শুরু হয়ে গেছে। এবার আপনি দৌড়ে দৌড়ে চলে আসছেন দেলোয়ার স্যারের কাছে। এবার দেলোয়ার স্যারের কাছে আসার পরে ছোট একটা ডিসপেন্সারি দিয়েছি আমি, মনে করেন ছোট ডিসপেন্সারিতে আমি অলরেডি শিখে রাখছি যে এই বিক্রিয়া তো আমি জানি। তো এবার আমাকে বলতে যে ভাই আমার পেটে কেন মেঘ ডাকতেছে, কে পেটে কেন মেঘ ডাকতেছে একটু দেখেন তো প্লিজ। তো আমি চিন্তা করলাম তাহলে ও বিয়ে বাড়িতে গেছিল বা অন্য কোনো জায়গায় গেছিল, পেটের মধ্যে অবস্থা খারাপ হয়ে আছে, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমি এখন সুন্দর করে তাকে কিছু খার ঢুকাই দিলাম তার ভেতরে। কিছুক্ষণ পরে এসে আমাকে সে জড়িয়ে ধরতে যায়, বাহ ভাই আপনি তো অসাধারণ ডাক্তার, অসাম ডাক্তার। আমি বললাম আমি হাতুড়ে ডাক্তার, আমি জানতাম যে কি তোর পেটের ভেতরে কি ছিল, অ্যাসিড হয়ে গেছিল বেশি, এই কারণে আমি তোর ভেতরে খার ঢুকে দিয়েছি। এবার অ্যাসিড আর খার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করেছে, তোর পেট একদম ক্লিয়ার, যা পরের বিয়ের বাড়িতে আবার ভালো করে খাবি। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমিত করা মানে কি, ভালো করে দাও, এক কথায় শেষ। অনেক শক্তি যার থাকে তাকে যদি আপনি একদম শক্তি বাদ করে দিতে পারেন তাহলে তাকে বলতে পারবেন প্রশমিত অবস্থা। কথা বুঝতে পারছেন? অ্যাসিড খুব তীব্র জিনিস, ক্ষার খুব তীব্র জিনিস, বাট যখন আবার দুইটা তীব্র তীব্র অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আবার প্রশমিত হয়ে গেছে, তাদের আর কোনো শক্তি নাই, এরকম হয়ে গেছে। এই বিক্রিয়াগুলোই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আসেন এদিকে আসেন। তাহলে আমাদের অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড আমাদের যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড, আগে আমার ডাক্তারের হিসাবটা বুঝায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা ক্ষার নিই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু প্রশমন বিক্রিয়া কেন আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয় সেটা আমাদেরকে জানতে হবে। একটু আসেন, খেয়াল রাখেন, বিক্রিয়া করার সময় প্রথমে একটা প্লাস হয়, অর্থাৎ হাইড্রোজেন প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। একই রকম ভাবে সোডিয়াম হচ্ছে প্লাস, পুরো OH হচ্ছে যে কি মাইনাস। তাহলে এখানের ক্ষেত্রে মাইনাসের সাথে ওইটার প্লাসের বিক্রিয়া হবে, আর এখানে মাইনাসের সাথে এটার প্লাসের বিক্রিয়া হবে। খেলা তো শেষ। বাট আমি কোনটা আগে লিখবো যেটা আপনার ভালো লাগে, আপনি এটার সাথে এটা করে আগে লিখতে পারেন, অথবা এটার সাথে এটা আগে লিখতে পারেন। বাট দেখেন, সোডিয়ামের সাথে ক্লোরিন, তখন এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে আগে প্লাস বসবে, তাহলে যে সোডিয়াম প্লাস বসে গেল আর ক্লোরিন বসে গেল এখানে। বাট বসানোর পরে যোজনী আদান প্রদান করতে হবে। সোডিয়ামের যোজনী কত 1, সেটা 1 যাবে, ক্লোরিনের যোজনী 1, সেটা 1 আসবে। বাট একই রকম সংখ্যা যেহেতু লিখতে হবে না, প্লাস। ছেলেমেয়েরা কিভাবে এখন দেখেন, হাইড্রোজেন আর OH, দেখেন এই যে হাইড্রোজেন আর OH এভাবে করে তারা। আচ্ছা এখানে দুইটা হাইড্রোজেন, তার মানে কি হবে না H2, অক্সিজেন একটা আছে, তাহলে বসে গেল H2O। বাট বিক্রিয়া আসলে এরকম নয়, রাসায়নিক বিক্রিয়া এরকম নয়। আপনাকে এরকম করে ভাবা যাবে না যে H মানে H2 আর O আছে O, H2 না, এরকম না বিষয়টা। আপনাকে জাস্ট দেখতে হবে এখানে কি আছে, OH আছে, এখানে H আছে। এই দুই জায়গাতে কত ধরনের মৌল আছে, এই দুই জায়গাতে দুই ধরনের মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই দুইটার মধ্যে ধনাত্মক কে হয় হাইড্রোজেন, ঋণাত্মক কে হয় অক্সিজেন। তাহলে এখন আমাদের হাইড্রোজেন হচ্ছে যে ধনাত্মক আর অক্সিজেন হচ্ছে যে ঋণাত্মক, এভাবে বসাতে হবে আগে। বসানোর পরে যোজনী আদান প্রদান, অক্সিজেনের যোজনী কত 2, হাইড্রোজেনের কাছে চলে আসলো, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের কাছে লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে OH আর H এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, H2O। এই যে H2O, আমরা এভাবে কখনো বলবো না যে H মানে H2 আর O মানে O, এরকম করে রাসায়নিক বিক্রিয়া হয় না, কখনোই না। দুনিয়াতে এরকম করে রাসায়নিক বিক্রিয়া কখনো হয়নি এবং সামনেও 50 লক্ষ কোটি কোটি বছরও হবে না। এবার আসেন প্রশমন বিক্রিয়াটা কেন আসলে আপনাদের, প্রশমন বিক্রিয়া কেন আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয়। আসেন, আমরা গত ক্লাসে জেনেছিলাম, বা জান না সমস্যা না, আশা করি গত ক্লাসটা দেখে আজকের ক্লাসটা করতেছেন, যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এই পাশেগুলো বিক্রিয়ক। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কত +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। খেয়াল করে দেখেন, এই পাশে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আছে, ওই পাশেও হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আছে। ক্লোরিনের জারণ সংখ্যা -1 আছে, ওই পাশেও ক্লোরিনের জারণ সংখ্যা -1 আছে। সোডিয়ামের জারণ সংখ্যা +1, ওই পাশেও +1। অক্সিজেনের জারণ সংখ্যা -2, ও পাশেও -2। হাইড্রোজেনেরটা তো বললাম। তার মানে এই বিক্রিয়াগুলোতে কি হয়েছে, বিক্রিয়ক আর উৎপাদে কোনো ধরনের জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে যে সকল বিক্রিয়াতে জারণ সংখ্যার বিক্রিয়ক আর উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হবে না তাদেরকে তো কি বলা যাবে না, জারণ বিজারণ বিক্রিয়া বলা যাবে না। তাই প্রশমন বিক্রিয়া কখনো জারণ বিজারণ বিক্রিয়া হতে পারে না। আশা করি আমার ছাত্রছাত্রী ক্লিয়ার। লাস্ট মুহূর্তে আমরা সবাই যতজনই আছি সমস্যা নেই, আপনারা বুঝতে পারলেন কিনা একটু জানাবেন যে কেন আসলে এটা জিঙ্ক সালফেট প্লাস কপার, এই কপার সালফেট প্লাস জিঙ্ক, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া হবে? জীবনেও না।
তার কারণ হ্যাঁ, তারপর এটা আবার ঠিক করে দিয়েছে, কে মনে হচ্ছে? না 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 না, জিঙ্ক সালফেট প্লাস কপার এরকম কখনো ইয়ে হবে না। জিহান কি বলতেছেন, বাংলা ক্লাস কেমন নেব? হ্যাঁ, শেষ করে দেবো, আর বেশিক্ষণ নাই, হালকা সময় আছে। তখন অধঃক্ষেপণ বিক্রিয়া, আপনারা যেটার জন্য ধৈর্য ধরে বসে আছেন, অধঃক্ষেপণ বিক্রিয়া কিভাবে চোখ বন্ধ করবেন আপনারা বলে দেবেন, সেটা আপনি বুঝতে হবে না। ওকে, আলহামদুলিল্লাহ, সোহেব আহমেদ, হৃদয় আহমেদ, সবাই ক্লিয়ার। তারপরে হচ্ছে যে কালাম, স্নেহা, আদনান, ফাহিম, তাহিন, সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, এবার লিখে রাখেন 4টা মৌলের নাম। আমি অবশ্য উল্লেখ করে দিয়েছিলাম, কিন্তু তারপর হয়তো অনেকজন না লিখতে পারে, বলা তো আর যাবে না। বেরিয়াম, তারপর হচ্ছে যে সিলভার, তারপর হচ্ছে যে কি অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে যে সিলিকন, তারপরে হচ্ছে যে নাইট্রেট। এই যে দেখেন 1 2 3 4 5, এখানে যে কয়েকটা দিলাম, এই কয়েকটাকে যদি আপনি দেখতে পান, আচ্ছা আরো একটা আছে, সেটা হচ্ছে Fe, আয়রন যেটা আর কি। হ্যাঁ, আয়রন কিন্তু পানির সাথে মিশতে পারে না। নাইট্রেট দিব না মনে হয়, বেরিয়াম দিলে হবে, নাইট্রেট না দিলে হচ্ছে। এই 4টা মনে রাখেন তাহলে হবে। 1 2 3 4 এই 5, এই 5টা মৌলকে যখন আপনি দেখতে পাবেন যে আছে এরা বিক্রিয়ার মধ্যে, তখন আপনি বুঝে নেবেন যে এরা হবে যে অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি 2টা বিক্রিয়া দেখাই আপনাদেরকে আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কয়েকটা বিক্রিয়া দেখা আগে আইকম NaCl, সোডিয়াম ক্লোরাইড, প্লাস হচ্ছে যে কি সিলভার নাইট্রেট, অর্থাৎ এই যে সিলভার নাইট্রেট। এবার বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আগে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, খেয়াল করে দেখেন। নাইট্রেটের যোজনী কিন্তু 1, তাহলে অবশ্যই সিলভারের এখানে কিছু নেই, মানে 1 আছে। সিলভারের যোজনী অবশ্যই তাহলে 1 ব্যবহৃত হয়েছে, পুরোটাকে ঘিরে 1 গেছে। সোডিয়াম এবং ক্লোরিন, তাহলে খেয়াল রাখি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা দিতে হবে না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। সিলভার হচ্ছে প্লাস, নাইট্রেট হচ্ছে মাইনাস। তাহলে এখন আমাদের এই পাশের প্লাসের সাথে মাইনাসের বিক্রিয়া হবে, তার মানে সিলভার এবং ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা দেখি সিলভার ক্লোরাইড, তাহলে সিলভারের যোজনী কত? 1, সেটা কোথায় চলে যাবে? ক্লোরিনের কাছে। ক্লোরিনের যোজনী 1, সেটা এখানে চলে আসবে, লেখার কোনো প্রয়োজন নেই। প্লাস নাইট্রেট আছে আর সোডিয়াম আছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম এবং নাইট্রেট পরস্পরের সাথে বিক্রিয়া করবে, তাহলে যে সোডিয়াম এবং নাইট্রেটকে বসাই দেন পাশাপাশি। সোডিয়ামের যোজনী কত? 1, তাহলে পুরোটা ঘিরে মনে 1। নাইট্রেটের যোজনীতে 1, সোডিয়ামের এখানে 1 আসবে, লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে আমাদের বিক্রিয়া কমপ্লিট। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। এবার আসেন তো, দেখতে পাচ্ছেন সিলভার আছে, এই যে এখানে সিলভার, তার মানে এই বিক্রিয়াটা কি হবে? এই বিক্রিয়াটা কি হবে? অধঃক্ষেপিত হবে। অর্থাৎ যেহেতু সিলভার আছে, এটা পানির সাথে আর মিশবে না, বরং এটা অধঃক্ষেপিত হয়ে যাবে, পানির নিচে চলে যাবে। তার মানে এই তীর চিহ্নটা নিচ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়াতে এমন কিছু উৎপাদ গঠন হয় যে উৎপাদগুলো পানিতে দ্রবীভূত হয় না, সেই বিক্রিয়াগুলোকেই কি বলা হয়ে থাকে? আপনার ওই অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। আরো কয়েকটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আরো কয়েকটা দেখাই, কই রে? এই যে দেখেন Na2SO4 সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে বেরিয়াম নাইট্রেট, তাহলে যে বেরিয়াম নাইট্রেট, খেয়াল করেন। তাহলে আমি বুঝতে পারছি যে সালফেটের যোজনী 2 দিয়েছে, সোডিয়ামের যোজনীতে 1 সারা জীবনই থাকে, বেরিয়ামের যোজনী 2 সেটা এখানে গেছে, নাইট্রেটের যোজনী এখানে 1, লেখার কোনো প্রয়োজন হয় নাই। তাহলে একই রকম ভাবে এটা প্লাস, এই পুরোটা মাইনাস, একই রকম এটা প্লাস, এটা হচ্ছে পুরোটা মাইনাস। তাহলে এখন আমাদের এখানে এই যে এটার সাথে এটা বিক্রিয়া হবে, তাহলে বেরিয়াম সালফেট, তাহলে আমি লিখে ফেলি এই যে বেরিয়াম, তারপরে এখানে সালফেট লিখবো আমরা। এবার দেখেন বেরিয়ামের যোজনী কত? 2, তাহলে পুরো সালফেটকে ঘিরে কত যাবে? 2 যাবে। সালফেটের যোজনীর কত? 2, সেটা এখানে আসবে, লেখার কোনো প্রয়োজন নেই, একই রকম হয়ে গেছে। তাহলে বেরিয়াম সালফেট মানে হচ্ছে BaSO4, এবার প্লাস নাইট্রেটের সাথে সোডিয়াম, তার মানে কি হবে? সোডিয়াম নাইট্রেট। কেমন? তাহলে NaNO3 সোডিয়াম নাইট্রেট। তাহলে একটু খেয়াল করে দেখেন, যেহেতু বেরিয়াম আছে, তার মানে এটা অবশ্যই অধঃক্ষেপিত হবে। তাহলে যদি কখন আমরা বেরিয়াম, সিলভার, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন দেখি, তাহলে আমরা বুঝে নিব যে হ্যাঁ, এই বিক্রিয়াগুলো অধঃক্ষেপণ বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। আমার ছাত্রছাত্রীরা আশা করি ক্লিয়ার করতে পারছে।
নেক্সট ক্লাসে বা আগামী কালকে আপনাদেরকে যেগুলো শেখাবো সেটা হচ্ছে যে বিশেষ ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া আছে আর লা শাতেলিয়ার নীতি। আমার ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ আগামীকালকে যে ক্লাসটা হবে সেটাতে উপস্থিত থাকবেন, এন্ড আমিও ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।